প্রতিদিনের মতো আবার লাবণ্য আর সৌহার্দ্য অফিসে যায়। অফিসের কেউই জানে না ওদের বিয়ের ব্যাপারটা, শুধু নীল ছাড়া। আমার কেবিনে এসো। লাবণ্য সৌহার্দ্যর কেবিনের দিকে পা বাড়ালো। মেয়ে কামিন স্যার। তোমাকে কতবার বলেছি আমার কেবিনে এলে পারমিশন নিতে হবে না। এটা অফিস, আমাদের কাজের জায়গা। এখানে আপনি আমার স্যার আর আমি আপনার পিএ। ভালো কথা শিখেছো দেখছি। ভালো কথা না শিখলে কি আপনার এত কাছাকাছি যেতে পারতাম? মানে কিছু না। আপনি কী জন্য ডেকেছেন বলুন। আফটার লাঞ্চ একটা মিটিং ডাকছি আমি অফিসের সব স্টাফদের নিয়ে। তুমি সবাইকে জানিয়ে দাও 2 PM। ওকে স্যার। ঘড়িতে বাজে এখন 1:45। এইমাত্র সৈহাদদের কেবিন থেকে লাঞ্চ সেরে এসে ফোনে মণিমার সাথে কথা বলতে ব্যস্ত লাবণ্য। কী রে লাবু, মণিমাকে তো দেখছি একদম ভুলে গেছিস। তোমাকে কি করে ভুলি বলো তো মণিমা, তুমি তো আমার রক্তে মিশে আছো। হ্যাঁ রে, জামাই তোকে মেনে নিয়েছে তো। মনে মনে কি করে বলি তোমাকে মণিমা, আমার আর ওনার সম্পর্ক আর 6 মাসের, তারপরেই আমরা চিরদিনের মতো আলাদা। লাবু শুনতে পাচ্ছিস? হ্যাঁ মণিমা, উনি আমাকে মেনে নিয়েছেন। যাক বাবা, এতদিন এটা নিয়ে চিন্তা ছিল। তা একদিন আয় না জামাইকে নিয়ে। হ্যাঁ যাব। বাবা কোথায়? তোর বাবা এই খেয়ে শুতে গেলেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, একটা মিটিং আছে। আপনারা নিশ্চয়ই এটা জানতে ইচ্ছুক আছেন যে আমি হঠাৎ কেন মিটিং ডাকলাম। হ্যাঁ স্যার। হঠাৎ এই মিটিং মানে? সিঙ্গাপুরের একটা বড় কোম্পানি আমাদের সাথে ডিল করতে চায়, তার জন্য আমাদের সিঙ্গাপুর যেতে হবে 4 মাসের জন্য। আসলে ওরা আমাদের কাজ দেখতে চায়। ওদের সত্য 4 মাসের মধ্যে ওই কনস্ট্রাকশনের কাজটা ফিনিশ করতে হবে। স্যার, আমরা যদি সবাই চলে যাই তাহলে অফিসের কাজ কে সামলাবে? রাইট। তাই আমি কয়েকজনের নামের লিস্ট করেছি যারা আমার সঙ্গে সিঙ্গাপুর যাবেন, আর যাদের নাম থাকবে না তারা আমার অবর্তমানে আমার অফিসে সামলাবে। মিস লাবণ্য, এই নিন লিস্ট, ওনাদের জানিয়ে দিন। ইয়েস স্যার। লাবণ্য লিস্টটা হাতে নিয়ে পড়তে শুরু করে। মিস্টার জয়ন্ত বসাক, মিস্টার সৌম্য মণ্ডল, মিস জিনিয়া চ্যাটার্জি, মিস্টার রজনীকান্ত সেনগুপ্ত, মিসেস মালতী সিনহা, সুদীপ্তা রয়, দীনেশ সিনহা, অভিষেক রায়চৌধুরী। আপনারা সিঙ্গাপুর যাচ্ছেন স্যারের সাথে, আর মিসেস নীলাশা দত্ত, রিতেশ বসু, অপূর্ব চ্যাটার্জি, আলতাফ হোসেন, তানিয়া সিংহ, এসকে আহমেদ শাকিল, রিনিতা সেন, রূপান্ন সামন্ত। আপনারা এখানে থাকবেন অফিসে। সৌহার্দ্য, মিসেস নীলাশা দত্ত। ইয়েস স্যার। আপনি যেহেতু বাকিদের থেকে আগে কাজে জয়েন করেছেন, তাই আপনি সব দেখে শুনে নেবেন। আই হোপ আপনি পারবেন। আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। থ্যাংক ইউ। তাহলে গাইজ, আমরা পরশু সন্ধ্যের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছি। মিটিং ইজ ওভার। আসবো স্যার? আসুন মিস লাবণ্য সেন। উফ সরি, মিসেস লাবণ্য ব্যানার্জি। স্যার, আমি তো ওই লিস্টে আপনার নাম খুঁজে পাননি, তাই তো? আমি তাহলে? আপনি যাচ্ছেন না মিসেস ব্যানার্জি? কি? আমি তো আপনার পিএ। সিঙ্গাপুরে আমার পিএ হিসেবে যাচ্ছেন মিস চ্যাটার্জি। জিনিয়া? ও ঠিক আছে, আসছি। লাবণ্য বেরিয়ে যায়। সৌহার্দ্য, তুমি যে জিনিয়াকে নিয়ে এই কমাস ধরে জেলাস, সেটা আমি লক্ষ্য করেছি মিসেস ব্যানার্জি। তাই তোমাকে রাগানোর সুযোগটা আর ছাড়লাম না। আগে আগে দেখো হোতায় কেয়া। রুমের বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাচ্ছে লাবণ্য, আর মাঝে মাঝে হেঁচকি তুলছে। লাবণ্য's ফেভারিট ফুচকা। লাবণ্য ঘুরে দেখে সৌহার্দ্য ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরে। লাবণ্য সৌহার্দ্যকে দেখেও না দেখার ভান করে আবার বেলকনির দিকে ঘুরে দাঁড়ায়। সৌহার্দ্য, চটপট চলে আসো, না হলে ফুচকাগুলো সব নরম হয়ে যাবে। আমি ফুচকা খাবো না। সৌহার্দ্য মুখ টিপে একটু হেসে ফুচকার প্লেটটা নিয়ে বেলকনির দিকে যায়। গিয়ে টেবিলে প্লেটটা রেখে লাবণ্যর পাশে দাঁড়ায়। লাবণ্য ম্যাডাম কি রাগ করেছে আমার উপর? না। তাহলে কি তার অফিসের বস সৌহার্দ্য ব্যানার্জির উপর রাগ করেছে? লাবণ্য উত্তর দেয় না কেন? সেটা দেখে সৌহার্দ্য নিজের পকেট থেকে কিছু একটা বের করে লাবণ্যকে দেয়। লাবণ্য ওগুলো খুলে দেখে খুশি হয়ে যায়। এগুলো? পাসপোর্ট, সিঙ্গাপুরের ভিসা আর ফ্লাইটের টিকিট। কিন্তু আপনি তো বলেছিলেন। সৌহার্দ্য লাবণ্যের গলাটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে নেয়। ওটা না বললে তো এই কাঁদুনে লাবণ্য সেনকে দেখতে পেতাম না। লাবণ্য সেন ব্যানার্জি। আমার কান্না দেখতে আপনার ভালো লাগে? না ম্যাডাম, আসলে আমি দুঃখের শেষে এই আনন্দটা দেখতে চেয়েছিলাম। কান্না শেষে এই হাসি ভরা মুখটা আমি দেখতে চেয়েছিলাম। ইস, কি করেছে চোখগুলোর অবস্থা! এতক্ষণ কেঁদে কেঁদে আমার মাথা ব্যথা করছে, সব আপনার জন্য। তাই ঠিক আছে, সৌহার্দ্য ব্যানার্জি যখন মাথা ব্যথার কারণ, তাহলে এই সৌহার্দ্য ব্যানার্জি লাবণ্য ম্যাডামকে আজ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। সত্যি?
কিন্তু তার আগে ফুচকাগুলো শেষ করতে হবে। মায়ের জন্য এগ রোল এনেছেন? তুমি এটা কোনোবার জিজ্ঞাসা করতে ভুলবে না, বলো। মা ফুচকা খান না, তাই মায়ের জন্য আমি এগ রোল এনেছি। চলুন তাহলে ফুচকাগুলো খেয়ে নিই। সৌহার্দ্য ফুচকা বানিয়ে দিচ্ছে আর লাবণ্য একবার সৌহার্দ্যকে খাওয়াচ্ছে আর একবার নিজে খাচ্ছে। ফুচকা খেতে খেতে লাবণ্য বলে, শুনুন না, আমরা তো পরশু চলে যাব, তাই ভাবছি কাল একবার বাবা আর মণিমার সঙ্গে দেখা করে আসব। ঠিক আছে, যাব, কাল অফিস শেষে যাব। আর একটা কথা, আমরা চলে গেলে তো মা একা হয়ে যাবে। যদি আমি মণিমাকে এখানে আসতে বলি, আপনি কি রাগ করবেন? রাগ করব। তাহলে থাক। শুধু মণিমাকে আনলে তো আপনার বাবা একা হয়ে যাবেন, ওনাকেও নিয়ে আসবো আমরা। সত্যি? এবার চলো শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লাবণ্য সৌহার্দ্যের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর সৌহার্দ্য লাবণ্যর চুলে বিড়ি কেটে দেয়। একসময় লাবণ্য ঘুমিয়ে পড়ে। দমদম এয়ারপোর্টে বসে আছে সৌহার্দ্য, লাবণ্য সহ অফিসের বাকি স্টাফরা। আগের দিন সৌহার্দ্য আর লাবণ্য উত্তরপাড়া গিয়েছিল লাবণ্যর বাবার বাড়িতে। সেখানে কালকে রাতটা থেকে সকালে অজয় আর চৈতালিকে নিয়ে এসেছে তাদের বালিগঞ্জের বাড়িতে। তারপর ওরা দুজন অফিসে বেরিয়ে যায় আর হাফ ডিউটি করে এসে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ে দমদমের উদ্দেশ্যে। সমস্ত চেকিং কমপ্লিট করে ওরা ফ্লাইটে যে যার সিটে বসে পড়ে। লাবণ্য তো খুশি হয়ে যায় ও জানালার ধারে সিট পেয়েছে বলে, আর তার পাশেই সৌহার্দ্যের সিট। কিন্তু মুশকিলটা বাধে জিনিয়াকে নিয়ে। এ কি জিনিয়া, তুমি এখানে বসেছো কেন? আমার সিট তো এটাই, তাই বসেছি। স্যার, আপনার কি কোনো প্রবলেম আছে? নো, আমার আছে। স্যার, বলছি কি, আমার জানালার ধারের সিট একদম ভালো লাগে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আমার সিটটায় আপনি বসেন। সৌহার্দ্য, কিন্তু আমি যতদূর জানি আপনার তো জানালার ধারের সিট বেশি ভালো লাগে। লাবণ্য, না স্যার, আপনি ভুল জানেন। ঠিক আছে, আমি দেখি অন্য সিট পাই নাকি। লাবণ্য ওখান থেকে উঠে পিছনের দিকে যায়। একদম পিছনের দিকে দেখে সুদীপ্তা রয় আর অভিষেক বসে আছে আর তাদের পাশের সিটটা ফাঁকা। তাই ফাঁকা সিটে ও বসতে পারবে না, তাই সুদীপ্তাকে গিয়ে বলে যেন ওর সিটটায় সুদীপ্তা গিয়ে বসে আর এই সিটটায় ওকে বসতে দেয়। সুদীপ্তা রাজি হয়ে যায়। সুদীপ্তা চলে যায় লাবণ্য সিটে বসতে। মিস রয়, আপনি এখানে? সুদীপ্তা, লাবণ্য গিয়ে বলল ওর নাকি জানালার ধারে বসতে প্রবলেম হয়, তাই আমরা সিট এক্সচেঞ্জ করলাম। ও অভির কাছে গিয়ে বসেছে। হোয়াট? ওনার এত বড় সাহস? উনি আমার বিয়ে হয়ে অন্য কোথাও গিয়ে বসেছেন? আপনি ওকে গিয়ে ডেকে আনুন। ওকে স্যার। সুদীপ্তা চলে যায় লাবণ্যকে ডাকতে, কিন্তু ও স্পষ্ট জানিয়ে দেয় ও আসবে না। ও আসবে না স্যার। সৌহার্দ্য সুদীপ্তার কথা শুনে নিজের সিট ছেড়ে উঠে পড়ে। কোথায় যাচ্ছেন স্যার? ইটস নট ইউর বিজনেস মিস চ্যাটার্জি, সো মাইন্ড ইউর ওন বিজনেস। সৌহার্দ্য চলে যায় লাবণ্যর কাছে, গিয়ে দেখে ও অভিষেকের পাশে বসে আছে আর হেসে হেসে গল্প করছে। মিস্টার রায়চৌধুরী? ইয়েস স্যার। আপনি আমার সিটে গিয়ে বসুন। ওকে স্যার। এই যে মিসেস ব্যানার্জি, যান জানালার ধারে যান, আমি বসবো এখানে। মুখ ঘুরে, যাব না। 3 গুনবো, এর মধ্যে যদি আমার কথা তুমি না শোনো তাহলে তোমাকে ফ্লাইট থেকে নামিয়ে দেব। লাবণ্য জানে সৌহার্দ্যের রাগ, যদি ওকে সত্যি সত্যি নামিয়ে দেয়, তাই ও আর কোনো কথা না বাড়িয়ে জানালার ধারে চলে যায়। সৌহার্দ্য মুচকি হেসে লাবণ্যর পাশে বসে পড়ে। অভিষেক, এই সুদীপ্তা, আমার মনে হয় স্যার আর লাবণ্যের মধ্যে কোনো সম্পর্ক আছে। সুদীপ্তা, হ্যাঁ গো, আমারও তাই মনে হয়। ওনারা মনে হয় একে অপরকে ভালোবাসে। জিনিয়া, ভালোবাসে? না না, লাবণ্য তো স্যারের ভালোবাসা টালোবাসা নেই কোনো। মনে মনে, না, স্যার লাবণ্যকে ভালোবাসতে পারে না। অভিষেক, কেন রে, জ্বলছে নাকি? জ্বলবে কেন? আমি জাস্ট বলছি স্যার লাবণ্যকে শুধু পিয়ের চোখে দেখেন, আর লাবণ্য তো বিবাহিত। তোকে কি তোর স্যার এসে এটা কানে কানে বলে গেল যে স্যার লাবণ্যকে শুধু পিয়ের চোখে দেখেন? বাদ দাও তো এই জিনিয়ার কথা, দিনরাত কাজ কম করে, স্যারের ছবি বেশি দেখতে থাকে। যাই হোক, স্যার এখানে গিয়ে কিন্তু আমার সুবিধাই হলো, আমি সারা রাস্তাটা তোমার সঙ্গে যাব। ফ্লাইট টেক অফ করতে এখনও 20 মিনিট টাইম আছে। লাবণ্য, এখানে কেন এলেন? ওখানে তো ভালোই ছিলেন, জিনিয়ার পাশে বসেছিলেন। যান না, যান। যাব বলছো? হ্যাঁ, যান না। কি সুন্দর হাঁটুর উপরে ড্রেস পরে এসেছে, পুরো ফিটিংস। ওরকম সুন্দরী পাশ ছেড়ে আমার কাছে এলেন কেন? চলে যায় তাহলে। হ্যাঁ, যান। লাবণ্য মুখ ঘুরে বসে থাকে। তাই দেখে সৌহার্দ্য লাবণ্যের কানে কানে বলে, আমি তো আমার সুন্দরীর পাশে বসে আছি মিসেস ব্যানার্জি। মুখ ঘুরি মানে? আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তুমি মিসেস ব্যানার্জি। লাবণ্য চমকে সৌহার্দের দিকে তাকায়। একটা শীতল স্রোত বয়ে যায় লাবণ্য শরীর দিয়ে। সৌহার্দের চোখে যেন অন্যরকম একটা কিছু অনুভব করতে পারছে লাবণ্য। ম্যাডাম, রাগ কমলে কি আমার সাথে কথা বলবেন? আমার রাগ এত সহজে যাবে না মিস্টার ব্যানার্জি স্যার। আর জিনের সাথে তোমার এত কি গো? কলকাতায় ফিরে তুমিও ওকে রেজিগনেশন লেটার দেবে।
লাবণ্য সৌহার্দ্যের দিকে তাকিয়ে চমকে ওঠে। সৌহার্দ্যের মুখে একটা অন্যরকম হাসি। লাবণ্য এবার নিজের ভুল বুঝতে পারে। ওর আগের বসে সৌহার্দ্যকে তুমি বলে ফেলেছে, নিজের ভুল শুধরানোর জন্য, তাই আবার বলে আপনি ফিরে জিনিয়াকে বের করবেন। আগেটাই ঠিক ছিল। কি তুমিটা? সেটা ভুল করে বলে ফেলেছি, আর বলবো না। ঠিক আছে, আমি আবারও এই ভুলের অপেক্ষা থাকবো। আগে জিনের ব্যবস্থা করুন, তারপর। কেমন ড্যাপ করে তাকিয়ে থাকে আপনার দিকে। এতে কি মিসেস ব্যানার্জির হিংসা হয়? হিংসে কেন হবে? ঠিক আছে, কলকাতায় ফিরে আমি ওকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে দেব। সত্যি? ফ্লাইট টেক অফ করে। সৌহার্দ্য নিজের হাত দিয়ে লাবণ্যকে জড়িয়ে নেয়। লাবণ্য পরম যত্রে সৌহার্দ্যের কাঁধে মাথা রাখে। যথাসময় ফ্লাইট ল্যান্ড করে। ফ্লাইট থেকে নেমেই ওরা দেখে এয়ারপোর্টে ওদের রিসিভ করতে কোম্পানির 3 জনকে পাঠিয়েছে, আর সাথে 4টা গাড়িও পাঠিয়েছে। সৌহার্দ্য ওই 3 জনের সাথে হ্যান্ডশেক করে গাড়িতে উঠে বসে। 2টো গাড়িতে 4 জন করে, একটা গাড়িতে 3 জন। আর লাবণ্য যেহেতু সৌহার্দ্যের বিয়ে, তাই লাবণ্য সৌহার্দ্য একটা গাড়িতে। মিনিট 30-এর মধ্যে ওরা হোটেলে পৌঁছায়। অফিসে একদম পাশেই হোটেলটা। মোট 6টা রুম ওদের জন্য বরাদ্দ করা হয়েছে। সৌহার্দ্য আগে কনফার্ম করেছিল এটা। প্রত্যেকটা রুমে 2 জন করে থাকবে। অভিষেক, রজনীকান্ত একটা রুমে, সৌম্য, জয়ন্ত একটা রুমে, জিনিয়া, সুদীপ্ত একটা ঘরে, আর দিনেশ আর মালতী যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, তাই ওদের একটা রুম। আর রইল পরে লাবণ্যর কথা। তোমাদের আশায় 1 বালতি জল ঢেলে দিয়ে লাবণ্যর একার জন্য একটা রুম বরাদ্দ করা হয়েছে, আর তার পাশেই সৌহার্দ্যের রুম। যে যার লাগেজ নিয়ে নিজস্ব রুমে ঢুকে পড়ে। লাবণ্য ও রুমটায় ঢুকে দেখে রুমটা বেশ বড়। অ্যাটাচ ওয়াশরুম, খোলামেলা বারান্দা, একটা টি টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, পুরো বাড়ির মতো। রুমে আরও একটা এক্সট্রা দরজা দেখে লাবণ্য অবাক হয়। কৌতূহলবশত ওই দরজাটা টানে আর সামনে একটা রুম দেখতে পায়, পুরো সেম একটা রুম। হঠাৎ সামনে কিছু একটা দেখে লাবণ্য চমকে পেছনে ঘুরে তাকায়। আপনি? হ্যাঁ, আমি। আসলে এই সৌহার্দ্যের রুম, আর ওটা ছিল একটা সিক্রেট দরজা, যার সাহায্যে 2টো রুমে যাওয়া যাবে। হোটেল মালিককে স্পেশালভাবে বলে এই দরজাটা বানানো হয়েছে 2-3 দিনের মধ্যে। আর লাবণ্য যখন এই রুমে ঢোকে তখন সৌহার্দ্য ফ্রেশ হয়ে একটা ট্রাউজার পরে গলায় তোয়ালা জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোচ্ছিল। সেটা দেখে লাবণ্য পেছনে ফেরে। আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে ওই ফাঁকা মাথায় আর কিছু বুঝতে হবে না। সুটকেস থেকে একটা ড্রেস বের করো আর ফ্রেশ হয়ে এসো। আমি আপনার সুটকেস থেকে কেন ড্রেস বের করব? আমার ড্রেসগুলো তো আমার সুটকেসে। তোমার নাইট ড্রেসগুলো সব আমার ট্রলিতে। নিয়ে ফ্রেশ হয়ে এসো। লাবণ্য কিছুক্ষণ পর চুল ছাড়তে ছাড়তে একটা নরম কুর্তি আর প্লাজো পরে বের হয়। এত রাতে স্নান করলে? সারাদিন তো স্নান করিনি, তাই শরীরটা কেমন ম্যাচ করছিল। চুলটা ভালো করে শুকানো করে তারপর শোবে। এইবার এসো, ডিনার দিয়ে গেছে, খেয়ে নেবে, আসো। দাঁড়ান, বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই যে আমরা পৌঁছে গেছি। আমি একটু আগে ফোন করে জানিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেলে ওয়েটার এসে প্লেটগুলো নিয়ে যায়। দেখি চুলটা শুকানো হয়েছে নাকি। চুলে হাত দিয়ে হয়েছে। যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। লাবণ্য দরজাটা আটকে নিজের রুমে এসে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরও ওর ঘুম আসছে না, তাই ও বারান্দায় গিয়ে চেয়ার টেনে বসে। বেলকনি থেকে গোটা সিঙ্গাপুর শহরটাকে ভালোভাবে দেখা যায়। একটু আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা, তাই বৃষ্টি ভেজা শহরটাকে নিঃশব্দে উপভোগ করতে থাকে লাবণ্য। কানে হেডফোনটা গুঁজে নেয় আর ফোনে চালিয়ে দেয় শ্রেয়া ঘোষালের ভালোবাসার মশরুম। ঠিক 6 মাস আগে স্যারের সাথে নর্থ বেঙ্গল না গেলে হয়তো আমার জীবনে এত ভালো সময়টা কখনোই আসতো না। ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে কখনোই পেতাম না। তার যত্ন, তার রাগ, অভিমান, বন্ধুত্ব আর ভালোবাসা, সেটা কি আদৌ আছে? স্যার কি আমাকে ভালোবাসেন? ওনার এই যত্ন, মাঝে মধ্যে এত কাছে চলে আসা, এটার নাম কি দেব আমি? শুধুই কি বন্ধুত্ব নাকি? হঠাৎই লাবণ্যর কাঁধে কেউ হাত রাখে। লাবণ্য ঘুরে চিৎকার করতে যাবে, তখনই তার মুখটা চেপে ধরে সৌহার্দ্য। চুপ, আমি তোমার স্যার। আপনি হঠাৎ এই রুমে? আর বেলকনির দরজাটা খোলা ছিল। হঠাৎই একটা ছায়া দেখতে পেয়ে এই রুমে এলাম। এসে দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো। এখনও ঘুমাওনি কেন? ঘুম আসছিল না কেন? আপনি তো আমার অভ্যাসটাই খারাপ করে দিয়েছেন। আমি একা একা ঘুমাতে পারি না, তাও আবার অচেনা জায়গায়। এত বাহানা না করে বলেই ফেলো না আমার সাথে ঘুমানোর ইচ্ছে করছিল। এত যখন বোঝেন তাহলে আলাদা রুম কেন নিলেন? আমরা একা একা এখানে আসিনি, অফিসে সবাই এসেছে। ওরা কেউ জানে না আমাদের বিষয়ে। বলে দিন না সবাইকে। আমার আর এসব লুকোচুরি ভালো লাগছে না। সময় আসুক। আলাদা রুম নিয়েছি ঠিকই, কিন্তু 2টো রুম কিন্তু অ্যাটাচ। যখন ইচ্ছে আমরা দুজনের রুমে যাওয়া আসা করতে পারি, একসাথে থাকতেও পারি, কিন্তু কাউকে জানতে দিলে হবে না। দিনেশ আর মালতী দি কি সুন্দর একই রুমে আছে।
আমরাও এক রুমেই আছি মিসেস ব্যানার্জি। চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমাবে চলো। আর একটু থাকি না। সৌহার্দ্য লাবণ্যের কথা ফেরাতে পারলো না। ও একটা চেয়ার টেনে লাবণ্যর পাশে বসে পড়ল। রুমঝুমকে খুব মিস করছি। রুমঝুমটা আবার কে? নীলাদির মেয়ে। জানেন, 4 দিন পর ওর জন্মদিন। ভেবেছিলাম ওর জন্মদিনের কেকটা আমি নিজের হাতে বানাবো, কিন্তু হলো না। অ্যাটলিস্ট বার্থডে কেকটা যদি আমি গিফট করতে পারতাম। এত মন খারাপ করছো কেন? তুমি একটা কাজ করো, ফেসবুকে কোনো কেক তৈরি পেজে গিয়ে তোমার ডিরেকশন মতো তাদেরকে দিয়ে কেক বানিয়ে নাও, আর জন্মদিনের দিনে ওরা ডেলিভারি দিয়ে দিতে বলো। এটা তো আমার মাথায় আসেনি। দাঁড়ান, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, কালকে অর্ডারটা দিয়ে দেবে। এখন ঘুমাতে চলো। কিন্তু? আর কোনো কিন্তু নয়, চলো। লাবণ্য বাধ্যমের মতো সৌহার্দের পেছন পেছন রুমে গেল। তারপর দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট করে সবাই অফিসের দিকে রওনা হয়। যেহেতু অফিসটা একদম পাশেই, তাই হেঁটে হেঁটে যায় সবাই। লাবণ্য আজ একদমই জড়সড় হয়ে হাঁটছে। সে সুদীপ তার পেছন পেছন হাঁটছে। এর কারণ অবশ্যই আছে। কিছুক্ষণ আগে লাবণ্য ওয়াশরুমে জামা নিয়ে যেতে ভুলে যাওয়ায় তোয়ালেটা শরীরের সাথে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরোয়। এসে স্যুটকেসে জামা খুঁজতে থাকে, কিন্তু ও সাধারণত যে ড্রেসগুলো পরে সেগুলো খুঁজে পায় না। তার বদলে পায় কিছু জিন্স টপস আর কিছু শর্টস। এদিকে সৌহার্দ্য নিজের রুমে লাবণ্যর জন্য ওয়েট করতে করতে যখন দেখে লাবণ্য আসছে না, তখন সে লাবণ্য রুমে যায়। গিয়ে লাবণ্যকে অবস্থা দেখিয়ে একটা শুকনো ভীষণ খায়। আর এদিকে লাবণ্য তো সৌহার্দ্যকে দেখে নিজেকে যথাসাধ্য ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। এখনও রেডি হনি কেন? অফিসে যাওয়ার ইচ্ছে নেই নাকি? আমার লাগেজ কে গুছিয়েছে? কেন, মণিমা আর মা মিলেই তো গুছিয়েছে। আমার একটাও চুড়িদার নেই এতে, সব এই ছোটোখাটো ড্রেসগুলো। আমি এখন কী পরে অফিসে যাব? যেগুলো আছে সেগুলোই পরে নাও, বেশি টাইম নেই। আপনি বুঝতে পারছেন না, আমি কখন এগুলো পরিনি। কখনো তো বিয়েও করনি। স্যার, বিয়ে আর ড্রেস এক নয়। আমি বেশি কথা শুনতে চাই না, আর আমি রুমে ওয়েট করছি। 10 মিনিটের মধ্যে রেডি হও। সৌহার্দ্য কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সৌহার্দ্য চলে যেতে লাবণ্য বাধ্য হয়ে জিন্স আর টপটা পরে নেয়, কারণ শর্টস পরলে পুরো পাটাই বেরিয়ে থাকবে। তার থেকে জিন্স পরা ভালো। অফিসের মিটিংয়ে আলোচনা হয় সব। অফিস থেকে দুজনকে দেওয়া হয় ওদের সব বুঝিয়ে দেওয়ার জন্য। ওরা ওদের সাথে গিয়ে সব দেখে আসে জায়গা। আর কাল থেকে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। হোটেলে যে যার রুমে ফিরে আসে। সুদীপ্তা লাবণ্যর সঙ্গে গল্প করবে বলে লাবণ্য রুমে আসে। লাবণ্য তো ভয়ে ভয়ে আছে, যদি ওই দরজাটা দেখে ফেলে সুদীপ্তা। ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছে লাবণ্যর। ফেরার পর লাবণ্য সৌহার্দ্যের রুমে যাওয়ার কথা ছিল, কিন্তু লাবণ্য না যাওয়া সৌহার্দ্য যখন লাবণ্য রুমে আসতে যায়, তখন রুম থেকে অন্য কারোর গলা পেয়ে ফিরে যায় আর লাবণ্যকে ফোন করে। তোমার ফোনটা বাজছে, রিসিভ করে নাও। হাজব্যান্ড ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি কথা বলে নাও। হ্যালো, তোমার রুমে কে আছে? সুদীপ্তা। কি করছেন উনি তোমার রুমে? গল্প করছিলাম একটু। ওনাকে ওনার রুমে পাঠাও, তোমার সঙ্গে কথা আছে। ও যদি থাকতে চায় আমি কিভাবে পাঠাবো ওকে? আমি ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর সুহাদ সুদীপ্তাকে ফোন করে। হ্যালো মিস রয়, আপনাকে কিছু ফাইল পাঠিয়েছি, ওগুলো একবার চেক করে মিস সেনের রুমে পাঠিয়ে দিন। ওকে স্যার। সুদীপ্তা বেরিয়ে গেলে সৌহার্দ্য কিছু শপিং ব্যাগ নিয়ে লাবণ্যর রুমে ঢুকে। সরি লাবু, তোমার চুড়িদারগুলো সরিয়ে রেখে ওই ড্রেসগুলো দেওয়া আমার উচিত হয়নি। তার মানে আপনি এসব পাল্টেছেন? কিন্তু কেন? ভেবেছিলাম এখানে এসে, যাই হোক বাদ দাও। এই নাও, আমি তোমার জন্য তোমার কমফোর্টেবল কিছু কুর্তি লেগিংস নিয়ে এসেছি। হঠাৎ আপনার মত বদলানোর কারণ? শুনেছি মেয়েদের চোখে নাকি সব ধরা পড়ে, আর অফিসে ওই ব্রিটিশটা তোমাকে কেমন গিলে খাচ্ছিল চোখ দিয়ে, সেটা খেয়াল করনি? আপনি আছেন তো এসব দেখার জন্য। আপনি না হয় সেভ করবেন। আমি সারা জীবন থাকবো না লাবণ্য, তোমাকে তোমার ভালোটা বুঝতে হবে। সত্যিই আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? সেটা আমি আবার কখন বললাম? আমার মুখে তোমার কথাগুলো বসানোর চেষ্টা করো না। যাই হোক, আপনি কফি খাবেন? আমি নিচ থেকে নিয়ে আসি। যাও, তবে সাবধানে, সচেতন থাকবে সবসময়। আপনি এবার ফালতু চিন্তা করছেন, কিচ্ছু হবে না আমার। আর এটা হোটেল, এখানে কি হবে বলুন তো? তর্ক না করে যেটা বললাম সেটা করো, আর নিচে যাওয়ার আগে এই ড্রেসটা চেঞ্জ করে নাও। এভাবে 2 মাস কেটে যায়। সৌহার্দ্য এবং অফিস স্টাফরা খুব মনোযোগ দিয়ে কাজ করায় কনস্ট্রাকশনের কাজ প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। তাই খুশি হয়ে অফিসের বস সৌহার্দ্য আর বাকিদের ওনারে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। আজ লাবণ্য নীল রঙের একটা নিটের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং ব্লাউজ। বাঁকা সিঁথি করে সিঁথিতে ছোট্ট করে সিঁদুর, গলায় ও কানে একটা ছোট ডায়মন্ড সেট, যেটা কয়েকদিন আগে সৌহার্দ্যকে গিফট করেছে। আর সৌহার্দ্য পরেছে ম্যাচিং করে সাদা কোট, সঙ্গে নীল ব্লেজার আর প্যান্ট, হাতে ঘড়ি। দেখুন তো আমাকে কেমন লাগছে? চলে যাওয়ার মতো।
তার মানে ভালো লাগছে না তো? আমি আপনাকে কতবার বললাম আমি যে শাড়িগুলো কলকাতা থেকে এনেছি ওগুলোই পরি, কিন্তু আপনি বেকার বেকার এই নেটের শাড়িগুলো কিনে আনলেন। কেমন যেন লাগছে, সব দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? দূর, আপনাকে বলে লাভ নেই, আমি বরং চেঞ্জ করে নিই। সোহাদ লাবণ্যর কোমর ধরে লাবণ্যকে নিজের কাছে টেনে নেয়। লাবণ্য সে সোহাদের বুকের সাথে ধাক্কা খায়। সোহাদ লাবণ্যর কানে কানে বলে, নীলপরি লাগছে মিসেস ব্যানার্জি। একটা অন্ধকার রুমে চেয়ারে বসে আছে একটা লোক। রুমের নিয়ন আলো দেখা যাচ্ছে না লোকটাকে। হাতে থাকা পাজল বক্সটার লাস্ট ঘরটা মিলিয়ে টেবিলে রাখে লোকটা। লাবণ্য সেন, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমাকে তো এবার এত আনন্দে থাকতে দিতে পারি না আমি। প্ল্যান এ ফেল হয়েছে তো কি হবে, প্ল্যান বি তো আমি সাকসেসফুল করবই। তোমার এমন অবস্থা করব যেন তুমি কারোর সামনে মুখ তুলে দাঁড়াতে না পারো। যে মানুষটা তোমার জন্য আমাকে ছেড়ে দিয়েছে তাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দেব যে সে ভুল ছিল। ওয়েট অ্যান্ড ওয়াচ, কিছু তো একটা ঘটবেই।